This podcast was created as a part of Podcast Lab by India Film Project in association with Anchor by Spotify. ট্রুথ মানে আপনারা কি বোঝেন? সত্যি, তাই তো? যদি বলি ট্রুথের সংজ্ঞা বদলে ফেলেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ বানাতে চলেছে ইনভাইট অনলি প্ল্যাটফর্ম, যার নাম ট্রুথ। 2022 সালে এই প্ল্যাটফর্ম কাজ শুরু করবে। ট্রাম্প জানিয়েছেন, আমরা এমন এক বিশ্বে বাস করছি যেখানে তালিবানরা টুইটারে উপস্থিত, অথচ আমেরিকার জনপ্রিয় প্রেসিডেন্টের বাকরোধ, এমনটা মেনে নেওয়া যায় না। টুইটার ব্যান হয়ে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম বানিয়ে ফেললেন। ডিজিটাল দুনিয়ায় কি না হয়। নমস্কার, আমি অয়ন। বিজনেস বেল শোতে আপনাদের স্বাগত। আমার সাথে আছে আনন্দরূপ আর সুমন। আচ্ছা আনন্দরূপ, কেমন হয় যদি আজকের আলোচনা আমরা শুরু করি প্যারিসে, অথবা তোর ইংরেজি কবিতার ক্লাস নিতে আসেন স্বয়ং মিল্টন? বাবা, এটা তো এটা ভাবাটাই একটা অদ্ভুত, দুঃস্বপ্নের মতন লাগছে শুনতে। এক্ষুনি অফ হ্যান্ড যেটা মনে হচ্ছে, আমি সুযোগ পেলেই যেখানে যেতে চাই প্যারিসের লুভর মিউজিয়ামে, যেখানে মোনালিসার অরিজিনাল পেন্টিংটা রাখা আছে। আমি ওটা দেখতে চাই সামনাসামনি। এইটা তুই যেতে চাস? যদি এইটা এক্ষুনি সম্ভব হয়ে যায়, মানে ধর তুই এই চাইলি এবং কোনো না কোনো ভাবে তোর সামনে তুই সেখানে পৌঁছে গেলি, এইটা কি হওয়া সম্ভব বলে তোর মনে হয়? এইটা তো শুনতে তো খুবই অসম্ভব লাগছে। এটা যতক্ষণ না আমরা যদি আলোর গতিবেগ না লাভ করি, সেটা না হলে কি করে সম্ভব সেটা এইভাবে মুহূর্তের মধ্যে চলে যাওয়া কোথাও? অবিশ্বাস্য হলো এমনই দৃশ্যকল্পের দিকে আমরা এগিয়ে চলেছি প্রযুক্তির হাত ধরে। ডিজিটাল দুনিয়ায় নতুন সংযোজন মেটা। ফেসবুক তার কর্পোরেট কোম্পানির নাম বদলে ফেলেছে এবং তারা মেটা বলে নিজেদেরকে নতুন করে পরিচয় ঘটাচ্ছে। এবং এই মেটা বিষয়টা কি এবং কিভাবে এই দৃশ্যকল্পগুলো গড়ে তোলা সম্ভব, এই বিষয়ে আমি যে কল্পনাগুলো তোকে করতে বললাম, তোর কি মনে হয় এই এমন একটা দিন আসছে যে এই প্রায় অবিশ্বাস্য জিনিসগুলো খুব সহজেই আমরা আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে চলে আসতে পারবো? একেবারেই। যদি আমি একদম ওই অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্টটা, সেখান থেকে যদি আমি কয়েকটা দৃশ্য ধার করে নিয়ে কথা বলা শুরু করি। যেমন আমরা দেখতে পাচ্ছিলাম একটা এরকম ভিডিওর একটা সেকশন ছিল যেখানে একটি মেয়ে, সে স্কুলের একটি প্রজেক্টে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কিছু একটা লিখতে চায়। এবার তার মা তাকে তক্ষুনি ঘরের মধ্যেই বসে বসে সমস্ত সৌরজগৎ এবং যে তারাগুলো আমাদের আশেপাশে রয়েছে, সুপারনোভা, গ্যালাক্সি, পৃথিবী, বৃহস্পতি, তার উপগ্রহ, পরপর এই সবগুলো একদম চোখের সামনে দেখিয়ে দিতে পারলো এবং তাকে বুঝিয়ে দিতে পারলো কোন গ্রহটা কার থেকে কত দূরে রয়েছে। তার সমস্ত প্রশ্ন, একটা শিশু মনের যাবতীয় যা প্রশ্ন থাকে আমাদের মহাবিশ্ব সম্পর্কে এবং তার পড়াশোনার বিষয় সম্বন্ধেও যে প্রশ্ন তার ছিল, সে সব কিছু সে দূর করে ফেলতে পারলো শুধুমাত্র একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন পেয়ে। তো এই জিনিস যদি অ্যাচিভ করা যায়, এই অদূর ভবিষ্যতে যদি এটা আমাদের হাতের মুঠোয় চলে আসে, তাহলে তো এই প্রশ্নটা উঠেই যায় যে রিয়ালিটি কোনটা আর এই ভেবে নেওয়া রিয়ালিটি বা ভার্চুয়াল রিয়ালিটি, এর মধ্যের ফারাকটা কতটা কমে আসছে আস্তে আস্তে। তো এই কথাটা আরো একটা প্রশ্ন তুলে দেয় বলে মনে হচ্ছে আমার। আমরা ছোটবেলা থেকে আমরা যখন বড় হয়েছি, ধরো 90-এর দশকে বা 00 দশকে যদি বলতে পারি, সেই সময়ের একটা কথা খুব চলতো যে তখন তো সবে এই কালার টিভি আসছে, তখন এই স্যাটেলাইট চ্যানেলগুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে,
আমরা দেখতে পাচ্ছি আমাদের বিনোদনের অনেক রকম উপকরণ আমাদের আশপাশে গড়ে উঠছে। তো সেই সময় একটা কথা খুব বলা হতো যে বই পড়া নাকি সিনেমা দেখা বা টিভি দেখার চাইতে বেটার। এই কথাটা বলা হতো তার কারণ বই পড়লে আমরা যে গল্পটা পড়ছি, ধরো যদি আমরা বিভূতিভূষণের আরণ্যক পড়ি, আরণ্যক পড়তে পড়তে আমাদের চোখের সামনে সেই সত্যচরণের জীবনটা, সেই মহালেখা রূপের জঙ্গল, পাহাড়, সেই তার সমস্ত রূপ, রস, বর্ণ আমাদের কল্পনার মধ্যে দিয়ে আমাদের চোখের সামনে ফুটে উঠতে পারে এবং তাতে আমাদের কল্পনা শক্তির বিকাশ ঘটে, এরকম বলা হতো। কিন্তু সেই জিনিসটাই যখন আমরা সিনেমাতে দেখছি বা টিভির পর্দায় দেখছি, একটা জঙ্গলের ছবি বা সত্যচরণের ছবি বা কোনো একটা গল্প থেকে তৈরি হওয়া কোনো সিনেমা দেখছি আমরা, তখন আমাদের সামনে দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো এইটাই হচ্ছে তোমার গল্পের প্রতিরূপটা, যেটা তুমি মনে মনে ভাবছিলে। তো এক্ষেত্রে কি হচ্ছে, আমরা আমাদের কল্পনা শক্তিটাকে শুরুতেই আটকে দিচ্ছি এবং একটা তৈরি হওয়া জিনিস চোখের সামনে নিয়ে আসছে অলরেডি। কোনো একটা বিষয় সম্বন্ধে কল্পনা করতে শিখি, কোনো একটা জিনিস পড়ে সেখান থেকে আমাদের নিজেদের মাথার মধ্যে একটা চিন্তা আমরা তৈরি করি এবং তারপরে সেটা নিয়ে একটা দৃশ্য গল্প তৈরি হয়। আর যেটা এই মুহূর্তে একটা পৃথিবীর দিকে আমরা এগোচ্ছি, যেখানে সবটাই খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাচ্ছি, এই যে ভাবনার মাথার মধ্যে এই প্রশ্নগুলো তৈরি হওয়া বা ভাবনার গ্রন্থিগুলো আরো উন্মোচনের যে পরিসর প্রস্তুত করা, সেই জায়গাটা থাকছে না। তো তোর কি মনে হচ্ছে যে এই যে পরিবর্তনটা, এইটাই মানে এই দুটোর মধ্যে কোনো একটা দ্বৈরথ সৃষ্টি করছে, বা এটা মানে এটা একদমই তাই। কিভাবে দেখছিস তুই, কিভাবে দেখছিস? দেখো, একটা বিষয় আমরা কেউই এড়াতে পারি না যে আস্তে আস্তে এই যে এত প্রযুক্তি উন্নত হচ্ছে, এত আমাদের আশপাশের জীবনযাত্রা এত সহজ হয়ে উঠছে আগের চাইতে, এই ইন্টারনেটের দৌলতে বলো বা ডিজিটাল টেকনোলজির দৌলতে বলো, আমরা হাতের কাছে চাইলে অনেক কিছু পেয়ে যাচ্ছি। এই সহজলভ্যতাই কিন্তু অনেক রকম সমস্যাও তৈরি করছে বলে আমার মনে হয়, যেটার একটা বড় উদাহরণ হচ্ছে আমাদের বাস্তব, যেটা আমাদের আশপাশের যে বাস্তব, আমাদের কাছাকাছি চোখের সামনে থাকা যে বাস্তবটা, তার প্রতি আমরা একটু হলেও উদাসীন হয়ে পড়ছি। আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার প্রতি যে এই আসক্তিটা, বা আমাদের এই ডিজিটাল পৃথিবীটার প্রতি যে এত ইনভলভমেন্ট, আমরা দিনের বেশিরভাগ সময়ই এখন অনলাইন থাকি, বা একটা সময় মোবাইল ছাড়া কিছুক্ষণ থাকতে আমাদের খুব অস্বস্তি হয়, যেটা হয়তো আজ থেকে 4-5 বছর আগে হতো না। তো এই যে অভ্যেস করিয়ে নেওয়া আমাদের এই ডিজিটাল সহজলভ্যতা, ডিজিটাল টেকনোলজির এই সহজলভ্যতার সাথে, এইটার কিছু তো ডাউনসাইড রয়েছেই। যেমন আমার কাছে সবসময় এই সাহিত্যের রেফারেন্সই চলে আসে, আমি বইয়ের কথা বলে ফেলি মাঝে মধ্যেই। আমি এই মুহূর্তে মনে পড়ছে আমার 2011 সালের একটা বই বেরিয়েছিল, যেটা পরে স্টিভেন স্পিলবার্গের একটা খুব অসাধারণ একটা সিনেমাও হয়েছে। বইটার নাম হচ্ছে রেডি প্লেয়ার ওয়ান, লেখিকার নাম আর্নেস্ট ক্লাইন। এবার গল্পটা হচ্ছে 2045 সালে, খুব একটা আজকের থেকে খুব বেশি দিন দূরের পৃথিবী নয়, এবং প্লটটা শুনলেও বোঝা যাবে যে আসল প্লটটাও আমাদের বর্তমান বাস্তবের সাথে খুব একটা দূরে দাঁড়িয়ে নেই। প্লটটা কিরকম, 2045 সালের একটা পৃথিবী যেখানে সবারই অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, কিছু কিছু জায়গায় দুর্ভিক্ষ চলছে, কিছু কিছু জায়গাতে মানুষ নিজেদের মধ্যে মারামারি করে একে অপরের বাসস্থান, আহার কেড়ে নিয়ে নিজের আস্বাদন করছে। সরকারের যে সুপারভিশন থাকে একটা, বা একটা মঙ্গলময় যে রূপ থাকে একটা ওয়েলফেয়ার স্টেটের, সেই রকম কোনো কনসেপ্টই আর অবশিষ্ট নেই। মানুষের কাছে একটাই জিনিস সহজলভ্য, সেটা হচ্ছে টেকনোলজি এবং ইন্টারনেট। এটার একটা বিপুল পরিমাণ ডেইলি ডোজ প্রত্যেক মানুষ রেগুলার হিসেবে পায়, এবং তারা সেই টেকনোলজি দিয়ে একটা ভার্চুয়াল পৃথিবী বানিয়েছে। যেমন ধরো, আমরা আগে কয়েক বছর আগে অবধি ফার্মভিল বলে একটা গেম খুব পপুলার হয়েছিল, যেখানে আমরা নিজেদের
একটা ভার্চুয়াল বাড়ি বানাতে পারতাম, ভার্চুয়াল অ্যাকোয়ারিয়াম বানাতে পারতাম। ঠিক সেই একই রকম ভাবে এই গল্পেও দেখতে পারি আমরা এই পৃথিবীর লোকেরা একটা ওয়েসিস নামে এমন একটা জায়গা বানিয়েছে, একটা ভার্চুয়াল পৃথিবী বানিয়েছে, যেখানে তারা যা খুশি তাই করতে পারে। যা খুশি তাই করতে পারে কিভাবে? গল্পের যে প্রোটাগনিস্ট, সে তার বাড়িতে অনেক সমস্যা, সে তার অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়, সে মোটামুটি কিশোর বয়স এখন অব্দি পেরোয়নি। তবু আমরা দেখি সে যখন ভার্চুয়াল ওয়ার্ল্ডে তার নিজের অ্যাভাটারটাকে সিলেক্ট করছে বা অ্যাভাটারটাকে নিয়ে কাজ করছে, সে একজন রাজকুমার বা একজন প্রিন্সের ভূমিকা পালন করছে, সেই পার্সোনাটাকে সে নিয়েছে। এই যে আমাদের তার কাছে বাস্তব ওই পৃথিবীর যে ক্লিন্নতা, যে কষ্ট, যে না পাওয়াগুলো, সে সব কিছু মেটানোর চেষ্টা করছে ওই ভার্চুয়াল ওয়ার্ল্ডে গিয়ে। এবং ফলশ্রুতিতে সে দিনের বেশিরভাগ সময়টাই ওই পৃথিবীটাতেই কাটায়। তার কাছে বাইরের আসল বাস্তব জগৎটার অস্তিত্ব খুব একটা নেই। তো এই জিনিসটা, এই মেটাভার্সের যে টেকনোলজিগুলোর কথা আমরা শুনছি, যে প্রজেক্ট ক্যামব্রিয়া বলে একটা জিনিস লঞ্চ হবে যেটা ভিআর হেডসেট তৈরি করবে, তারপরে প্রজেক্ট নাজারে বলে আরেকটা প্রোডাক্ট তৈরি হচ্ছে যেটা একদম আমাদের চশমার মতন করে একটা অগমেন্টেড রিয়ালিটির অভিজ্ঞতা দেবে আমাদের এই ইউজারদের। তো এই সমস্ত আপডেট এবং এই ধরনের ইনিশিয়েটিভগুলো ক্রমাগত ওই একটা দিকেই আমাদের দিক নির্দেশ করছে, যে আস্তে আস্তে এই বাস্তব পৃথিবীটা হয়তো আমাদের পক্ষে একটু কম উৎসাহজনক হয়ে উঠবে এবং ভার্চুয়াল জগৎটাই আমাদের কাছে আসল খুব হ্যাপেনিং একটা জায়গা তৈরি হয়ে যেতে পারে। এইটা একটা আমার ভয়, এবং যে কোনো বাস্তবকে উপেক্ষা করাটাই একটা বড় দুশ্চিন্তার কারণ। তো সেখান থেকে সবচেয়ে বেশি ক্ষতিটা হবে এক্ষেত্রে আমার মনে হয় যারা এখনো অবধি কিশোর বয়স পেরোয়নি বা যারা এখনো অবধি ছোট রয়েছে আর কি, যারা খুব বেশিভাবে আসক্ত এই ধরনের এখনো যে গেমগুলো রয়েছে বা এখনো যে টেকনোলজিগুলো রয়েছে তাতে, যেভাবে তারা আসক্ত, তাদের ছোটবেলা, তাদের যে স্বাধীনভাবে কল্পনা করার ক্ষমতাটা যেটা তুমি বললে, তাদের যে একটা নতুন ভবিষ্যৎ তৈরি করবার ইচ্ছে বা দেখবার ইচ্ছে, এটা আস্তে আস্তে কোনোভাবে নষ্ট হয়ে যাচ্ছে বলে আমার মনে হয়। এবং এইখানে এই যে শিশুদের মনস্তত্ত্ব কিভাবে বদলে যেতে পারে বা তাদের মনস্তত্ত্বে কিভাবে এই বানিয়ে তোলা দৃশ্যকল্পটা প্রভাব ফেলতে পারে, এই ব্যাপারটা নিয়ে তুমি কিছু যদি বলো অয়নদা। হ্যাঁ, বলার বলতে এটা তো একটা ভীষণ গুরুতর সমস্যা। আমি যদি ইন্টারনেটের ব্যবহার বা ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের বিষয়টা একটু পরে আসি, বিকাশের প্রাথমিক পাঠ যেখান থেকে শুরু হয় সেটা তো বিদ্যালয়। সেখানে গিয়ে তারা অন্যান্য তাদের সহপাঠীদের সংস্পর্শে এসে তাদের সাথে খেলতে শেখে, তাদের সাথে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে শেখে, এবং সব থেকে গুরুত্বপূর্ণ স্তর হচ্ছে কমিউনিকেশনের নিজের মাথার ভেতর নিজের সাথে নিজের কথা বলা, অর্থাৎ ভাবনা স্তরটা। এই ভাবনা স্তরটা প্রায় 2 বছর ধরে, প্রায় 2 বছরের কাছাকাছি সময় ধরে আমাদের সকলের জন্যই প্রায় বন্ধ। কিন্তু আমাদের একটুখানি উপায় রয়েছে, কারণ আমাদের হাতে তুই যে সকল টুলসগুলো বললি, ডিজিটাল টুলসগুলো, যেগুলোর মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারি, তো বাচ্চাদের ক্ষেত্রে সেটাও সম্ভব নয়। এইবার তাদের জীবনে তাদের সময় কাটছে কি করে, একটা তাদের করতেই হচ্ছে, যেহেতু পড়াশোনা তো থেমে থাকলে চলবে না, একটা ইন্টারনেটের মাধ্যমে ক্লাসেস বা এই ধরনের কিছু শিক্ষা, সেইখানে তাদের পার্টিসিপেট করতে হচ্ছে, এবং তাতে তারা কিছুটা শিখছে, তো অবশ্যই সেটা শেখা প্রয়োজন। সমস্যাটা হচ্ছে বাকি যে দীর্ঘ সময়টা দিনের, সেখানে কোনো খেলার সঙ্গী কেউ নেই। সঙ্গী হয়ে উঠছে একটা ট্যাবলেট, একটা ল্যাপটপ অথবা একটা মোবাইল ফোন। অভিভাবকদের কিছু করার নেই, কারণ তারা এর রিপ্লেসমেন্টে তাদের হাতে কি তুলে দেবে, সেই পরিসরটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে কোভিডের কারণে। এবং
সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি মানব মস্তিষ্কের কোনো একটা বয়স, যদি আমরা বয়স দিয়ে বিচার করি, সেটা হচ্ছে শিশু মস্তিষ্ক, অথবা যারা সদ্য শৈশব থেকে খানিকটা বড় হচ্ছে, সেই সেই অবস্থানগুলো। তুই ইন্টারনেটের কথা বলছিলিস, এবং ইন্টারনেটের একটা যে সিনেমাটার কথা বললি বা লেখাটার বইটার কথা বললি, সেখানে বলছিলিস যে ইন্টারনেটের দামটা, ইন্টারনেটের ব্যবহার মূল্যটা এতটাই কমে গেছে, অর্থাৎ কিনা অন্যান্য ব্যবহারিক সামগ্রী, জামা কাপড়, পোশাক আশাক বা খাবার দাবার কিনতে যে অর্থ, সেটা আমরা যোগাতে পারছি না, কিন্তু ইন্টারনেট সহজলভ্য হয়ে উঠেছে। এই ইদানিং কালেও তো প্রায় তেমন অবস্থায়, মানে নানাবিধ কোম্পানিগুলো যেভাবে আমরা একটা প্রায় ডেটা কেন্দ্রিক জীবন কাটাই, তো সেখানে একটা বড় মানসিক সমস্যা, যেটা মনোবিদরা বারবার উল্লেখ করছেন, যেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার, বা এটাকে আইএডি বলা হয়। তো এটা নানান নামে নানান জায়গায় ব্যবহার করা হয়, কেউ প্রবলেমেটিক ইন্টারনেট ইউজ বা প্যাথোলজিক্যাল ইন্টারনেট ইউজ, নানাভাবে। তার মূল নির্যাসটা হচ্ছে যে এই প্রযুক্তিগত ডিজিটালি বা এত ইন্টারনেট ব্যবহার ফলে মানব মস্তিষ্কের কি পরিবর্তন হতে পারে। তো সেগুলোকে যদি আমি একটু খেয়াল করি, তো আমরা আমাদের শৈশব বা বেড়ে ওঠা পর্যন্ত যে কিছু কিছু টার্ম আমরা শুনতাম আসক্তির দিক থেকে, সেটা হচ্ছে ড্রাগে আসক্তি, যেটা একটা টিনেজের জন্য একটা ভীষণ মারাত্মক সমস্যা ছিল। এবং আমরা ছোটবেলায়, তোর হয়তো মনে থাকবে যে আমরা যখন স্কুলে বা কলেজে ওঠার সময় বিভিন্ন এসে বা লিখতে হতো বা রচনা লিখতাম, তখন এই পয়েন্টটা আমাদের বারবার লিখতে হয়েছে, ড্রাগে আসক্তি থেকে। হ্যাঁ হ্যাঁ, এই ড্রাগের নেশা সর্বনাশাটাকেও বোধহয় এড়িয়ে যাচ্ছে ইন্টারনেটের নেশা সর্বনাশা। কারণ এইখানে কি হতে পারে বল দেখি, মানে কি বলা হচ্ছে যে আমরা এই যে একটা প্রায় ডিপ্রেসিভ সিনড্রোম যেটা বলা হয়, অন্যান্য যে কোনো অবস্থানের থেকে প্রায় 2.5 গুণ বেশি তাড়াতাড়ি এই ডিপ্রেশনে আমরা চলে যাচ্ছি শুধুমাত্র অধিক ইন্টারনেটের ব্যবহারের দরুন। আর কি হতে পারছে, কি সমস্যাগুলো, আমরা কি কি সমস্যা শিশু মনের বা এই কৈশোরের দিকে যারা এগোচ্ছে তাদের ক্ষেত্রে আমরা খেয়াল করছি। এক হচ্ছে তাদের, যেটাকে প্রায় প্রতিটা রাতই তাদের বিনিদ্র রাত কাটছে, এবং কারণ একটা প্রায় ভোরবেলা অবধি তাদের মোবাইল স্ক্রল করে কাটছে, এবং সেই সময় তারা শুতে যাচ্ছে। ঘুমের অংশটা যখনই কমে যায়, শারীরিক ইমব্যালেন্স একটা চরম পর্যায়ে পৌঁছায়। তার থেকে যেটা হয়, নানাবিধ দুর্বলতা হয়, হাতের মানে যেটা যে গাউটস গুলো হয় হাতে বা পায়ের, সেইখানে পেন তৈরি হয়। এই দুর্বলতাটা এমন জায়গায় যেতে পারে যে খুব খুব অল্প কাজ, সেটা করতে গেলেও আমাদের মনে হয় যে আজীবনের ক্লান্তি বোধে আমাদের ভর করেছে। হ্যাঁ, এবং যেটা সহজাত প্রবৃত্তি, আমরা সাইকেল চালাবো, সাঁতার কাটবো, বা শৈশবে খানিকটা শরীরচর্চা করব, এর কোনো ইচ্ছাই বা কোনো কিছুই, এই প্রবৃত্তিগত যে এই সাধারণ ইচ্ছেগুলো, সেগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, মানে উপায় নেই এগুলো। মোদ্দা কথা হচ্ছে, এর কোনো কিছুর অতিরিক্ত ব্যবহারের ফলে যা হতে পারে, যেটা পজিটিভ ছিল সেটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ, সেটা আরো ভীষণ দৃঢ় হয়ে ওঠে। সেই দিকেই গোটা বিষয়টা এগোচ্ছে। এর থেকে কিভাবে আমরা বেরিয়ে আসতে পারবো, তার বোধহয় একটা সতর্কীকরণ আমাদের নিজেদেরই ঠিক করতে হবে। কারণ আমরা শুধুমাত্র সমস্যাগুলো চিহ্নিত করলাম, সমাধানের রাস্তাগুলো চিহ্নিত করলাম না, সেইগুলো তো মানে দায়সারা হয়ে যায়। তো আমরা যারা খানিকটা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করি বা মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করি, আমাদের মনে হয় যে একদম যারা শিশু, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব না, কিন্তু একটা গেটকিপারের ভূমিকা নিতে হবে তার অভিভাবককে, কোন সময় তাদেরকে এখান থেকে বিরত করতে হবে। আর যারা অভিভাবক, তারাও তো এই নেশায় যে একেবারে নেশার থেকে মানে এটাকে এড়াতে পারছে তেমনটা তো নয়, তাদের আরো সংযত হতে হবে। এই সংযত হওয়ারও আবার কিছু রাস্তা বা কিছু টুলস, সেটা বোধহয় একটা আশীর্বাদ হিসেবে ওই ডিজিটাল দুনিয়াতে রয়েছে। সেই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আনন্দরূপ আর সুমন, তোরা দুজন যদি একটুখানি
আমরা নিজেরাও একবার শুনি, আর আমার দর্শকদের জন্য যদি তোরা একটু জানাস কিভাবে আমরা এখান থেকে বেরোতে পারি। একদমই। তোমরা যে কথাগুলো বললে তার প্রত্যেকটা মানে ভীষণভাবে রিলেট করার মতো, এ নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু আমি একটা অন্য দিক দিয়ে ব্যাপারটাকে দেখতে বলবো, মানে দেখার কথা ভাবতে বলবো। অ্যাকচুয়ালি এই সমস্যাগুলো রয়েছে, আর এই সমস্যাগুলো থেকে সমাধানের উপায়ও যেমনটা অয়নদা বললে সেটা কিন্তু ডিজিটাল দুনিয়ায় রয়েছে। সেটা নিয়ে আমি কথা বলার আগে আমি তোমাদের বলা প্রসঙ্গগুলোর কয়েকটা বিষয় একটু নতুন করে ভাবতে বলছি। এইভাবে যে ধরো এমন একটা পৃথিবীর কথা আনন্দরূপ বলল যেখানে গরিব মানুষদের হাতে ইন্টারনেট আছে কিন্তু খাবার নেই। আমি এই মুহূর্তে কিন্তু পৃথিবীতে এরকম বেশ কিছু মানুষ দেখতে পাচ্ছি আমার আশেপাশে, যারা ইকোনমিক্যালি বা ফিনান্সিয়ালি একসময় অতটাও ভালো জায়গায় ছিল না, কিন্তু আজকে কিন্তু তারা বেশ কিছু টাকা ইনকাম করছে। কি করে? না, একটা ইউটিউব চ্যানেল বানিয়ে। আমার পরিচিতর মধ্যেই এমন একজন বাচ্চা রয়েছে, একটি শিশু, সে নিজে একটি ইউটিউব চ্যানেল চালায়। হয়তো তার অতটা বেশি সাবস্ক্রাইবার নেই, কিন্তু সেই ডিজিটাল যে জগৎটা সেটাকে কিন্তু এনজয় করছে। সে কি করছে না, সে তার নিজের খেলনাগুলোকে আনবক্স করে। হ্যাঁ, তার বয়স ওই 3-4 বছর। শৈশবের যে একটা গতানুগতিক ধারণা আমাদের ছিল যে শৈশবটা এমনই হবে, আমার মনে হয় সেই প্রচলিত বা সেই চেনা শৈশবটা পাল্টাচ্ছে কোথাও গিয়ে। এটা ভালো না খারাপ, এটা বোধহয় অনেকটা ভবিষ্যতের হাতে ছেড়ে দেওয়া উচিত। অবশ্যই খারাপ দিক যেগুলো তোমরা বললে সেগুলো অস্বীকার না করে আমি এগুলোকে কি করে কন্ট্রোল করা যায় এবং তার বেশ কিছু ডিজিটাল টুল রয়েছে ইতিমধ্যেই, আমি সেই দিকে একটু খানিকটা দেখতে বলবো। আমি যেটা বলতে চাইছি, এই মুহূর্তে বাজারে যে টার্মটা চলছে সেটা হচ্ছে ডিজিটাল ডিটক্স। এবং আমরা প্রত্যেকেই জানি যে ডিজিটালি আমরা যত সময় সারাদিন একটা ল্যাপটপ বা একটা মোবাইলের পেছনে দিই, তার বেশিরভাগ সময়টাই হয়তো কোনো কাজের জন্য নয়, জাস্ট ফেসবুকটা আমরা স্ক্রল করে যাচ্ছি। যেটাকে একটা মানে ইনফাইনাইট স্ক্রোলিং বলে একটা এখন টার্ম চালুই হয়ে গেছে, যে মানে একটা এটা ডিসঅর্ডারটাকে চিহ্নিত করার একটা টার্ম, যে ইনফাইনাইট স্ক্রোলিং। কোনো কিছু কাজ নেই, কোনো ইয়ে নেই, যে ক্রমাগত স্ক্রোল করে যাচ্ছি, পরপর কন্টেন্ট এসে যাচ্ছে। বলো সুমনদা, বলো। একদম। এবং সেই এমন অদ্ভুত কন্টেন্ট, যে কন্টেন্টগুলোর হয়তো জীবনে কোনো কাজেও লাগবে না আমার, এবং সেই কন্টেন্টগুলো কারা তৈরি করছে? আমারই মতো কিছু মানুষ, তারাই কিছু তথ্য দিচ্ছে। সেই তথ্যের অথেন্টিসিটি আদৌ কতটা বা তার গ্রহণযোগ্যতা কতটা আমরা জাজ করছি না বা ভাবছিও না। আমরা যন্ত্রের মতো সেগুলো প্রতি মুহূর্তে আমরা শুধুমাত্র কনজিউম করছি, আমাদের কনজিউম করা ছাড়া মানে আর কোনো কাজ থাকছে না একটা বড় সময় ধরে, একদম, এবং খুব প্যাসিভলি করছি। হ্যাঁ, এবার সেই জায়গাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য ধরা যাক আমরা প্রত্যেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, সেখানেই যেমন ডিজিটাল ওয়েলবিং বলে একটা টুল রয়েছে, সেটা দিয়ে কি করা যায়? ধরা যাক আমি ফেসবুকে আমার কত ঘন্টা সারাদিন আমি কাটাই, আমার কোনো হিসেব থাকে না। আমি কিন্তু সেখানে গেলে দেখতে পাবো যে আমি কত ঘন্টা আসলে কাটাই। ঠিক আছে, এবার আমার ধরে নেওয়া যাক আমি চাই যে আমি 1 ঘন্টার বেশি কাটাবো না, এটা আমি চাই, কিন্তু আমি কন্ট্রোল করতে পারছি না নিজেকে। আমি কিন্তু ওখানে একটা সেটিংসে এভাবে আমি সেটাকে, এই সেটিংসটাকে আমি এভাবে রেগুলেট করতে পারি। আমার ডিজিটালি যে অ্যাক্টিভিটি সেটাকে এইভাবে রেগুলেট করা যেতে পারে যে আমার যখনই 1 ঘন্টা হয়ে যাবে ফেসবুকটা অটোমেটিক পজ হয়ে যাবে সেদিনের জন্য। তো ধরা যাক একটা শিশু যে সারাদিন ধরে ইউটিউব ঘাটছে, কার্টুন দেখছে বা ফেসবুক দেখছে, আমি যদি একজন অভিভাবক হিসেবে চাই যে তাকে আমি এত ঘন্টার বেশি ওই প্ল্যাটফর্মের মধ্যে থাকতে দেব না, সে কিন্তু ভেতরের এই সেটিংসের এত খুঁটিনাটি জানে না, আমি কিন্তু তাকে চাইলে কন্ট্রোল করতে পারি। এবার বিষয়টা হচ্ছে অধিকাংশ অভিভাবকেরা এগুলো জানেন না। তো এখানে একটা ডিজিটাল লিটারেসি বলে একটা কথা আছে, মানে যেটা ইদানিংকালে প্রত্যেকের মানে খুব আবশ্যিকভাবে হওয়া জরুরি। সেই ডিজিটাল লিটারেসির একটা পার্ট আমার মনে হয় অভিভাবকদেরও এই মুহূর্তে মানে শেখাটা ভীষণভাবে দরকার, যাতে শৈশবের এই যে একটা অদ্ভুত খারাপ দিক আমরা দেখতে পাচ্ছি যেগুলো তোমরা বললে, সেগুলো যেন গ্রাস করে না ফেলে শিশুদেরকে। তো এই জন্য আমাদের
ডিজিটাল এই টুলগুলোর ব্যবহার জানতে হবে। এটা গেল একটা পয়েন্ট। অভিভাবকদের এই যে সচেতনতা, তার পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো, যেখানে অভিভাবকরাও কিন্তু নিজেরাও দুষ্ট একইভাবে, যেটা তোমরাও বললে, যে তারাও যে এই ডিজিটালি অ্যাডিক্টেড নয় তা কিন্তু নয়, তারাও ডিজিটালি অ্যাডিক্টেড। তাহলে অনেক ক্ষেত্রে এমনটা হতে পারে যে আমি হয়তো এমন কিছু কন্টেন্ট সারাদিন সোশ্যাল মিডিয়াতে কনজিউম করি যে কন্টেন্টগুলো আমার প্রচুর সময় নষ্ট করে বলে আমি মনে করি, কিন্তু আমি সেগুলোকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। এক্ষেত্রে আমি যেটা করতে পারি, আমি সেই কন্টেন্টগুলোকে এড়িয়ে যেতে পারি একটু মাইন্ডফুল হয়ে। এখানে নিজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকাটা জরুরি। যখন আমি ফেসবুক করব, আমি কি করছি সেই বিষয়ে আমার অ্যাওয়ার থাকাটা জরুরি। মাইন্ডফুলনেস এই মুহূর্তে এই জায়গায় ভীষণভাবে কাজে লাগাতে হবে মাইন্ডফুলনেসকে। এবং সেই কন্টেন্টগুলোকে যদি আমি এড়িয়ে যাই, যদি আমি লাইক না করি খুব সচেতনভাবে, যদি আমি সেগুলো শেয়ার না করি, কোনোভাবে কোট অ্যান্ড কোট এনগেজ না হই ওই কন্টেন্টগুলোর সাথে, তাহলে কিন্তু আমি হয়তো 7 দিন বা 10 দিন পর সেই কন্টেন্টগুলো আমি আর ফেসবুকে দেখবো না। ফেসবুকের অ্যালগোরিদম আমাকে সেগুলো আর দেখাবে না। এক কথায় এটাকে নেইবারহুড এফেক্ট বলে। এই নেইবারহুড এফেক্টটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি। এভাবে হয়তো আমি যে কন্টেন্টগুলো দেখতে চাই, আমি শুধু সেগুলোতেই এনগেজ হব, যেগুলো দেখতে চাই না সেগুলোতে হব না। এই আত্মনিয়ন্ত্রণটা থাকাটা এই মুহূর্তে ডিজিটালি আমরা যদি নিজেদেরকে ডিজিটালি অতটা অ্যাডিক্টেড হতে না দিতে চাই, সেক্ষেত্রে বোধহয় এই আত্মনিয়ন্ত্রণটা ভীষণভাবে দরকার। সময়টাকে একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে দেওয়ার সেই পদ্ধতিটা জানা থাকবে অভিভাবকের, এবং যদি জানা না থাকে, সেই ডিজিটাল লিটারেসি এই শব্দবন্ধটাও ব্যবহার করে বোঝাতে চাইছিল সেখানে আমাদের খানিকটা প্রত্যেকের দায় থাকবে এই পরিবর্তিত পরিস্থিতির সাথে শিখে নেওয়ার। এবার উল্টোটাও তো সমান প্রাসঙ্গিক। আমরা যেমন শৈশব নিয়ে কথা বলছি, মনস্তত্ত্বের যারা ছাত্র বা মনস্তত্ত্ব নিজেরা আলোচনা করে, বার্ধক্য বা বয়স্কদের মনস্তত্ত্ব সেটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আমার বক্তব্য এই যে মানুষেরা যারা হয়তো আমাদের প্রজন্মের এক প্রজন্ম আগের বা তারও একটু আগে, যারা এতটাও ডিজিটালি লিটারেট নয়, তাদেরকে শিখিয়ে নেওয়ার বা প্রাথমিক পাঠটুকু খানিকটা বুঝিয়ে দেওয়ার দায় কতটা আমাদের ওপরেও বর্তায়। আরেকটা জিনিস, আমার এই প্রসঙ্গে একটা বইয়ের কথা, ডিজিটাল মিনিমালিজম, ক্যাল নিউপোর্ট, এই ভদ্রলোক এই বইটি লিখেছিলেন, এবং কিভাবে বিভিন্ন আসক্তি থেকে সরে আসা যায়। তো ব্যবহারিকগতভাবে এই প্রযুক্তিকে আমরা কতটা ব্যবহার করব এবং কতটা বর্জন করব, এই ব্রিজটা যে আমাদের প্রজন্মের ঠিক কতটা দায়বর্তায় আমাদের আগের প্রজন্ম, তাদেরকে একটু শিখিয়ে নেওয়ার। আনন্দরূপ, যদি এই বিষয়ে তুই কিছু বলিস। হ্যাঁ, দেখো, এই বিষয়টা তো মানে অবশ্যই আমাদের আগের জেনারেশনের যারা রয়েছেন এখন, এবং বিশেষত এই সমস্যাটা আরো বেশি করে তাদের ক্ষেত্রে হয়, বা আমি দেখেছি যাদের জীবনটা খুব একা একা কাটছে এখন এই মুহূর্তে, যাদের সংসার সেই অর্থে যারা করেননি বা করতে চাননি, বা যারা ধরো একা থাকেন, যে মানুষরা, যে বয়স্ক মানুষেরা, তাদের পক্ষে এই সমস্যাগুলো আরো বেশি করে দেখা দিচ্ছে। তার কারণ তাদেরকে এই বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে ওয়াকিবহাল করে তোলবার জন্য কেউ নেই। তো এক্ষেত্রে একটা আমার মনে হয়, যেটা ইনফ্যাক্ট সরকারি তরফেও কয়েকটা ইনিশিয়েটিভ নেওয়া শুরু হয়েছে, যে অ্যাজ আ কমিউনিটি আমাদের উচিত, এবং অবশ্যই আমাদের জেনারেশনকে আরো বেশি এগিয়ে আসা উচিত, যে এই তাদেরকে বেসিক অপারেশনগুলো শেখানো, এবং এই দ্রুত আমাদের পৃথিবীটা কিভাবে ডিজিটাল প্রযুক্তিটাকে অ্যাডাপ্ট করে নিচ্ছে, এর অন্তত কিছু অংশ আমাদের পূর্ববর্তী জেনারেশনদের সড়গড় করিয়ে দেওয়া। এবং এই কথা ভাবার একটা কারণ থাকতে পারে, এবং যেটা তারা ভেবেই থাকেন, যে
এই বিষয়গুলো খুবই জটিল এবং কি টিপলে কি হয়ে যায় এরকম একটা চিন্তা ভাবনা থাকে তাদের। তো সেই জায়গাটা যদি তাদেরকে একটা ভরসা দেওয়া যায় বা তাদেরকে একটা কনফিডেন্স তৈরি করা যায় কোনোভাবে, যে চেষ্টা করে দেখানো এবং ট্রায়াল অ্যান্ড এরার পদ্ধতিতে বারবার করে একটা জায়গাতে পৌঁছানো, আমার মনে হয় এটা এই মুহূর্তে এই পোস্ট কোভিড পৃথিবীতে বলো বা এই যত আমরা একে একে ধীরে ধীরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, এই বিচ্ছিন্নতার গ্রাসটা তো আমাদের প্রজন্ম যেমন হচ্ছে, আমাদের আগের প্রজন্ম তো আরো বেশি করে হচ্ছে, এবং এই জেনারেশন গ্যাপটা তার এই বিচ্ছিন্নতার সাথে কোথাও গিয়ে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এবং সেই কারণেই এই তাদের ক্ষেত্রে এই টেকনোলজিক্যাল বদলগুলোকে সড়গড় হয়ে নেওয়া খুব জরুরি, এবং এক্ষেত্রে এই টেকনোলজি তাদের কোথাও না গিয়ে কোথাও ভরসা বলে আমার মনে হয়। এইবার আমি আমাদের জেনারেশনের এই মুহূর্তে সমস্যা এবং সম্ভাবনা দুটো বিষয়ই আসতে চাইছি। সব থেকে বড় উদাহরণ হিসেবে যদি আমরা তিনজনের উদাহরণই আমরা দিই, আমরা যে কাজগুলো করি তার অধিকাংশ কাজটাই কিন্তু রিমোট ওয়ার্ক। আমরা প্রত্যেকেই নিজেদের একটা অফিস স্পেস নিজেরা বানিয়ে নিয়েছি বাড়িতে, সেখান থেকেই কাজগুলো করি। তার পুরোটাই হচ্ছে অনলাইনে, কখনো কখনো আমরা হয়তো ভিডিও কনফারেন্সে করছি। আমাদের বিভিন্ন অফিস ম্যানেজমেন্ট টুলস রয়েছে, সেগুলো নিজেদের মধ্যে পারস্পরিকভাবে ব্যবহার করে আমরা কাজগুলোকে এগোচ্ছি। আরো বড় পরিসরে আমাদের মতন আরো অনেকে রয়েছে যারা এই পরিস্থিতির সাথে নিজেরা মানিয়ে নিয়েছে। এবং একটা চমৎকার তথ্য আমি কিছুদিন আগেই পড়ছিলাম যে আমেরিকাতে একটা বড় অংশের মানুষ তারা আর ওই প্রথাগত অফিসে ফিরে যেতে চাইছেন না, তারা এই জীবনযাপনটাই করতে চাইছেন, এই একটা নিজের রিমোট ওয়ার্ক প্লেস, সেখানে তার মতন করে যারা কাজ করবে। সেই অফিস স্পেস বা ডিজিটাল নোম্যাডস, এইসব টার্মগুলো আজকাল খুব মানুষজনের মুখে মুখে চলছে। তো আমি সুমনকে একটু বলবো যে সুমন যদি এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে ওর মতামত বা ও কি ভাবছে, ও কিভাবে দেখছে, এটা যদি একটু ভাগ করে নেয়। হ্যাঁ, তো একদমই। এখন বিশেষ করে দেখো, কোভিডের পর অফিস, বিশেষ করে আইটি সেক্টরে যারা কাজ করছে বা কর্পোরেটে যারা কাজ করছে দীর্ঘদিন, তাদের পুরোটাই কিন্তু একদম কোভিডের শুরু থেকেই ওয়ার্ক ফ্রম হোম হয়ে গেছে, মানে বাড়িটাই অফিস হয়ে গেছে আর কি। এবার এখন শুধু তাদের ক্ষেত্রে নয়, এখন তো শিক্ষাক্ষেত্র, মানে স্কুল কলেজেও এখন বাড়ি থেকেই শিক্ষকরা পড়াচ্ছেন, স্টুডেন্টরাও বাড়ি থেকেই পড়ছে। তো এই পুরো ব্যাপারটা যদি আমি একভাবে দেখি যে ডিজিটাল মিডিয়ামটা ছিল বলে কিন্তু এই যে আমরা সদ্য একটা প্যান্ডেমিক পেরিয়ে এলাম, এই সময় অর্থনীতিকে অনেকটা সামাল দেওয়া গেছে। মানে অনেক অফিস, অনেক আইটির সেক্টরগুলো এই সময় কিন্তু সেখানে অর্থনৈতিক লেনদেন শুধুমাত্র সম্ভব হয় যে একমাত্র এই ডিজিটাল মিডিয়ামে কাজকর্মগুলো করা গেছে বলে। না হলে কিন্তু আমাদেরকে হয়তো আরো কঠিন পরিস্থিতির মুখে পড়তে হতো। এবার ফলে সম্ভাবনা রয়েছে এবং সমস্যাও রয়েছে, যেটা অয়নদা বললে, যে অফিস ওয়ার্ক বাড়িতে করার ফলে যেটা হয়েছে যে বাড়িটাই অফিস হয়ে ওঠার ফলে পার্সোনাল আর প্রফেশনাল এই দুটো স্পেস পুরো ঘেটে গেছে এক কথায়। ধরা যাক আমি আমার বাড়িতে একটা কোনো কাজ করছি, সেই কাজ একটা সিরিয়াসনেস ডিমান্ড করে, মানে একটা বেশ কঠিন কাজ, কিন্তু আমার বাড়িতে এই মুহূর্তে আমার কোনো প্রিয়জন অসুস্থ অথবা কোনো একটা আমার পার্সোনাল সমস্যার মধ্যে আমি রয়েছি। আমি কিন্তু সেই সমস্যাটার থেকে বেরিয়ে একটা অফিস স্পেসে গিয়ে কনসেন্ট্রেট করতে পারছি না, আমার কনসেন্ট্রেশনটা জোর করে আমাকে করতে হচ্ছে বাড়িতে বসেই। ফলে আমি একটা মানসিক দোটানার মধ্যে কাজ করছি। এতে যেটা হচ্ছে যে কাজের সময় অনেক বেশি লাগছে, কাজটা স্ট্রেচ হচ্ছে অনেকটা সময় জুড়ে, এবং অফিস টাইম বা ওয়ার্কিং আওয়ার বলে কিন্তু আদতে কিছু থাকছে না। আজকে একটা অফিসে গেলে হয়তো আমি 10টায় ঢুকতাম বা 8টায় বেরোতাম, এক্ষেত্রে বাড়িতে কাজ করার ফলে যেটা দেখা যাচ্ছে, শুরু হচ্ছে অফিস 10টায়, শেষ হচ্ছে রাত্রি 12টায়। এবার ফলে যেটা হচ্ছে আসলে
যে আমার না আমি ফ্যামিলি লাইফ খুব ভালোভাবে কাটাতে পারছি, ফ্যামিলিকে সময় দিতে পারছি, না আমি অফিসের কাজটা খুব প্রফেশনালি বা ভীষণ এফিশিয়েন্টলি করতে পারছি। এবার এইখানে একটা টার্ম যেটা ভীষণভাবে এখন আলোচিত, সেটা হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালেন্স। এবং এই টার্মটা ইদানিংকালে এই ওয়ার্ক ফ্রম হোম কালচারের জন্যই কিন্তু বেশি মানে পপুলার হয়েছে, বিশেষ করে তাদের মধ্যে যারা এই সমস্ত কর্পোরেট অফিসগুলোতে কাজ করে। তাদের এই মুহূর্তে এই সমস্যাটাকে অ্যাড্রেস করার জন্যই কিন্তু সেই অফিসের কর্মকর্তারা এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স বিষয়ে বিভিন্ন সেমিনার বা ওয়ার্কশপ এগুলো অ্যারেঞ্জ করছে, শুধুমাত্র কিভাবে এই ওয়ার্কিং আওয়ার আর ফ্যামিলি টাইম এই দুটোকে ব্যালেন্স করা যায়। এর সলিউশন ওই ডিজিটালি রয়েছে এবং অনেকটা আত্মনিয়ন্ত্রণ। কীরকম? যখন আমি কোনো অফিসে যাই তখন আমার মাথার উপর একজন বস থাকে, তার একটা এক্সটার্নাল প্রেশার থাকে। সেই বসকে আমি ফিজিক্যালি দেখতে পাচ্ছি না জন্য কিন্তু সেই এক্সটার্নাল প্রেশারটা আমার বাড়িতে আমি ফিল করছি না, কিন্তু সেটা যে নেই তা নয়। এবার যেহেতু আমি ফিল করছি না, যেহেতু সে আমাকে সবসময় চোখের সামনে দেখতে পাচ্ছে না বা আমি তাকে সবসময় দেখতে পাচ্ছি না, ফলে আমি সেই প্রেশারটা নেই আমার ওপর, আমি কাজটা অনেকটা ক্যাজুয়ালি করছি, সেই সিরিয়াসনেসের অভাবটা আমার মধ্যে মানে হচ্ছে। এক্ষেত্রে আমাকে মানে কনসিয়াস হতে হবে যে আমার একটা স্ট্রিক্ট ওয়ার্ক রুটিন যেন থাকে, যে টাইমের মধ্যেই আমি অফিসের কাজ করব, তার বাইরে আমি করব না। আমি তার বাইরে ফোন ধরবো না, ফোন আসলেও তার বাইরে আমি যখন ফ্যামিলিকে টাইম দেবো আমি আমার ল্যাপটপ অফ করে রাখবো। এই স্ট্রিক্টনেসটা দেখানো, এবং এটা তো গেল নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ। হ্যাঁ, আমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে কোনো কোর্স করি তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে সেই কোর্সটা আমরা খুব স্মুথলি শেষ করতে পারি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, কিন্তু যখনই সেটা অনলাইন কোর্স হয়ে যায় সেটা কিন্তু আমরা পারি না। এই একই কারণে যে আমাদের কোনো এক্সটার্নাল প্রেশার থাকে না এবং এটা সবটা আমার উপর। আমি যদি ডিসিপ্লিনড হই তবেই ওই কোর্সটা শেষ হবে। কেউ আমাকে বলছে না যে তুমি এটা এই সময়ের মধ্যে শেষ করো। আমি যদি নিজে ডিসিপ্লিন না হই ওটা শেষ হবে না। তো এই আত্মনিয়ন্ত্রণের একটা পার্ট গেল। আরেকটা পার্ট হচ্ছে যে কিছু ডিজিটাল টুল রয়েছে যেগুলো কিন্তু থাকার ফলে মানে অনেক কিছু খুব সহজে বা খুব গুছিয়ে আমরা করে ফেলতে পারি। এগুলো ধরা যাক আসানা, বা ধরা যাক নোশন, বা ধরা যাক এভারনোট। এগুলোতে কি হয়, আজকে তো আমি যা কন্টেন্ট কনজিউম করছি, যা অফিসের কাজ করছি, যা পড়াশুনো করছি সবই স্ক্রিনে, এবং যেহেতু সেগুলো স্ক্রিন এমন একটা জিনিস, সেই স্ক্রিনে কাজও হচ্ছে আবার সেই স্ক্রিনে এন্টারটেনমেন্টও আমি পাচ্ছি। তো এই দুটোকে আমি যদি সমানভাবে ভাগ করতে পারি এবং কাজ কি কি করব সেগুলোর যদি একটা তালিকা করতে পারি আসানা বা নোশনের মতো এই অ্যাপগুলোতে, বা যে কাজের জিনিসগুলো আমি কনজিউম করছি বা যে কাজের যে রিসোর্সগুলো আমি পাচ্ছি সেগুলোকে যদি আমি গুছিয়ে রাখতে পারি এভারনোটে, বা যে সিনেমাগুলো, আমি যদি এন্টারটেনমেন্টের কথাই ভাবি, যে সিনেমাগুলো আমি আমার দেখার ইচ্ছে বা দেখবো বলে প্ল্যান করছি, হয়তো সেগুলো যদি আমি কোথাও লিখে না রাখি আমি ভুলে যাব। একটা খাতায় লিখলে সেটা হারিয়ে যেতে পারে, আমি যদি এভারনোটে লিখি আমি সেটা থেকে যাবে, এবং সেটা সিঙ্ক করা যায়, মানে ডেস্কটপ বা মানে ল্যাপটপ এবং মোবাইলের সাথে দুটোতেই আমি দেখতে পারবো সেটাকে। ফলে এই টুলগুলোর ব্যবহার কিন্তু যদি আমরা বাড়াই, যদি আমরা একটু টু ডু লিস্ট বানাই, আসানার মতো টুল ইউজ করি, সেখানে একটা ডেডলাইন দিয়ে রাখি কোনো একটা কাজের, যে এই কাজটা আমি এতদিনের মধ্যে করব, সেই কাজকে আবার কতগুলো সাবটাস্কে ভাগ করা যায়, সেই সাবটাস্কগুলোরও যদি একটা আমি ডেডলাইন দিয়ে রাখি, যে একটা কাজকে আমি যত ছোট ছোট অংশে ভাঙবো তত কিন্তু আমার সেই কাজকে আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো। তো সেই সুযোগ সুবিধাগুলো কিন্তু আমরা এই টুলগুলোর মধ্যে দিয়ে এইখানে আমি নিতে পারি। একটা কথা একটু এবং যোগ করতে চাই। হ্যাঁ, একটা হ্যাঁ নিশ্চয়ই। দেখো, এই যে বিভিন্ন হুম। ডিজিটাল টুলের কথা যেগুলো তুমি বলছো, যেগুলো আমাদের জীবনকে আরো বেশি সহজ করে দিচ্ছে, বা আমরা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য যে ধরনের টুলগুলো ইউজ করতে পারি, তো তোমার মনে হয় না যে আমরা অলরেডি প্রচুর ডিজিটাল টুল নিয়ে কাজ করে চলেছি? কারণ আমরা এই মুহূর্তে
একটা জিনিস ভেবে দেখো, মানে আমি তো নিজের ব্যক্তিগত জীবনে যদি উদাহরণ দিই, প্রায় সব কিছু কাজের জন্যই যদি মোবাইলে কোনো অ্যাপ থাকে বা কোনো যদি কিছু ফিচার থাকে, তাহলে আমার খুব সুবিধা হয়। তাহলে খুব বেশি খাটতে হয় না, মোবাইল ঘেঁটেই আমার ম্যাক্সিমাম কাজ হয়ে যায়। ফোন রিচার্জ করা মোবাইল ঘেঁটে হয়ে গেল, অনলাইনে কিছু জিনিসপত্র কেনা আমি অনলাইনে করে নিতে পারলাম, বাজার থেকে সবজি বা মুদিখানার জিনিসপত্র কিনে না তাও অনলাইনে হয়ে গেল। তো এই যে অপশনগুলো আমাদের হাতের কাছে পেয়ে যাওয়া, এবং তার চাইতেও বড় যেটা, যে এত কিছু এত রকম টুল ব্যবহার করার যে প্রবণতাটা, এইটা কোনোভাবে তোমাকে মনে হয় না যে আমাদের যে সার্ভেইলেন্স বা মনিটরিং এর দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, যে আমরা হয়তো নিজেদের সুবিধের জন্য বা নিজেদের কাজের একটা গতি আনবার জন্য আমরা নিজের অজান্তেই এই অ্যাপগুলোর প্রতি বা এই ধরনের ফিচারগুলোর প্রতি আসক্ত হয়ে পড়ছি, যারা 24 ঘন্টা জানতে পারছে আমরা কি অর্ডার করছি, আমরা কোথায় যেতে চাইছি, আমরা কোন সিনেমার শো টাইম দেখছি, আমাদের পছন্দ কিরকম, আমাদের ভালো লাগা খারাপ লাগা, এই সব কিছু সম্বন্ধেই একটা ধারণা তৈরি হচ্ছে কিন্তু এই ডিজিটাল টুলগুলোর। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যত বেশি ডেভেলপ করছে, ততই তো এই ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট বলো বা এই ডিজিটাল ফিচার যেগুলো আমাদের জীবনকে আরো সহজ করে তুলছে, তাদের কার্যকারিতাও তো আরো বাড়ছে। তো এই জিনিসটা এত বেশি সার্ভেইলেন্স কি আমাদের সত্যি দরকার ছিল, বা আমরা কি এটা নিয়ে এটার খারাপ দিকগুলো কি আমরা একেবারে ইগনোর করে চলছি এর ভালো দিকগুলোর তরফ থেকে? আমাদের ওপর বিভিন্ন দিক থেকে কিভাবে আমাদের নিরাপত্তা কতটুকু, নজরদারি কি চলছে, এই নানাবিধ বিষয়গুলো, এইগুলো নিয়ে সুমনের কাছে আমি যাব। তার আগে দুটো ছোট্ট তথ্য আমি এখানে সংযোগ করি। সেটা হচ্ছে, এই প্রসঙ্গে আমার মনে হলো জানানো প্রয়োজন, টুলস ছাড়াও এই নানাবিধ সময় গেমসের প্রসঙ্গ আসছিল আসক্তির দিক থেকে। খুব চমৎকারভাবে এই গত 2 বছরে যে ইন্ডাস্ট্রিগুলো সব থেকে বেশি রিটার্ন দিয়েছে, মানে ম্যাসিভ রিটার্ন দিয়েছে, তার একটা বড় ইন্ডাস্ট্রি হচ্ছে গেমিং ইন্ডাস্ট্রি। এই গেমিং ইন্ডাস্ট্রিতে প্রায় 30% বেশি এই ধরনের যে ওয়েবসাইট, সেখানে 30% বেশি মানুষ এই গেমিং ইন্ডাস্ট্রির ওয়েবসাইটগুলোতে বা এইখানে তারা গেছেন, এইগুলো খেলেছেন বা এই নিয়ে নানাবিধ মতামত বিনিময় করেছেন। আর মানে আশ্চর্য হওয়ার মতন একটা ফিগার, সেটা হচ্ছে 500% বেশি নতুন ব্যবহারকারী সংযোগ হয়েছে যারা নতুন করে গেম খেলা শুরু করেছে এই 2 বছরে। মানে অঙ্কটা একবার আমরা যদি ব্যবসার দিক থেকে একবার চোখ বোলাই, 500% মানে বোঝা যাচ্ছে যে ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে আমাদের এই ব্যবহারগুলো, ভাবা যায় না, সাংঘাতিক। আর সুমন সার্ভিলেন্সের প্রসঙ্গে আসছে, এখানে একটা ছোট্ট শব্দ, যে শব্দটা নিয়ে বেশ আলোড়ন পড়েছে এবং যেটার প্রায় অধিকাংশ দেশের রাষ্ট্রনেতারা এবং আমাদের দেশেও রাজনীতি এবং অর্থনীতির দিক থেকে আমরা বারবার এই শব্দটা শুনছি, সেটা হচ্ছে পেগাসাস। তো আমি এইটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না, এই গোটা প্রসঙ্গটা নিয়ে সুমন যদি আমাদের সাথে ওর মতামতটা বা ও কি ভাবছে একটু যদি জানায়। বিষয়টা হচ্ছে যে এটা ঠিকই যে একটা কোথাও আমরা তো আমাদেরকে কেউ না কেউ নজরদারির আওতায় রাখছে। কিছু কিছু জিনিস যেটা খুব বেসিক আর কি বলা হয়, যে মানে পাসওয়ার্ড ইত্যাদি, আমি সেই প্রসঙ্গে ঢুকছি না, সেই জিনিসগুলোর বিষয়ে সচেতন থাকা ইত্যাদি। কিন্তু হ্যাঁ, এই টুল বেস করে যদি জীবন কাটাতে হয় তাহলে একটা তো অনিশ্চয়তা রয়েছেই, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে এই ডিজিটাল সার্ভেলেন্সের প্রসঙ্গ যদি আসতেই হয়, তাহলে তো খুব বেশি করে মনে পড়ে ওই কেমব্রিজ অ্যানালিটিকার কথা। মানে সেটা খুব বেশি দিনের পুরনো কথা নয়। আমরা আমেরিকার ইলেকশনকে কেন্দ্র করে কেমব্রিজ অ্যানালিটিকা নিয়ে যে তোলপাড়টা হয়েছিল, সেটা আমরা সকলেই মনে আছে আমাদের খুব সম্প্রতি, এবং অতি সম্প্রতি হচ্ছে পেগাসাস। আমরা আসলে মনিটর হচ্ছি, আমাদের কোনো কিছুই আর প্রাইভেট নেই। আমরা যেগুলোকে মনে করছি যে আমরা প্রাইভেট, সেগুলোও আসলে প্রাইভেট নেই। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমাদের
গতিবিধি, কোথায় যাচ্ছি, কি কোন রেস্টুরেন্টে চেক ইন করছি, সব কিছুই আর কি আসলে আমরা পাবলিক করে রেখেছি অলরেডি, মানে আমরাই রেখেছি সেটা। তারপর তো আমরা যেগুলো রাখিনি সেগুলো আমাদের অজান্তে চলে গেছে। আমাদের রোজকার যে সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আমরা করি, সেটা খুব জেনে হোক বা অজান্তে হোক, সেগুলো কিন্তু কোথাও না কোথাও গিয়ে এত ডেটা পয়েন্ট ক্রিয়েট করে যে ফেসবুক কিন্তু জানে যে আমার মনের মধ্যে কি চলছে, এবং ফেসবুক সেইভাবেই আমার সামনে বিভিন্ন কন্টেন্টগুলোকে দেখায়, সেটা অর্গানিক কন্টেন্ট হোক বা সেটা অ্যাড হোক। বিশেষ করে আমি অ্যাডের কথা বলবো, কারণ যেহেতু এখানে আমার একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা রয়েছে যে অ্যাডে কী করে টার্গেট করা হয়। মানে অ্যাডে ইন্টারেস্ট, বিহেভিয়ার, এই দুটোকে বেস করে টার্গেট করা হয়। এবং সেখানে ধরা যাক যদি আজকে আমি কোনো একটা কসমেটিক প্রোডাক্ট বিক্রি করি, তাহলে কিন্তু আমি মেয়েদেরকে এত বছর থেকে এত বছর বয়সী অবধি এই জায়গাতে থাকে, মানে একটা জিওগ্রাফিক্যাল লোকেশন টার্গেট করে তাদেরকেই আমি দেখাবো। এটা তো খুব সামান্য। ধরা যাক আমি যাদেরকে দেখিয়েছি বা যারা আমার দেখানো অ্যাডের সঙ্গে এনগেজ হয়েছে, তাদের যা যা ডেটা পয়েন্ট ফেসবুকের কাছে আছে, ঠিক সেই একই ডেটা পয়েন্ট রয়েছে এমন আরও অনেকের কাছে যারা আমার কন্টেন্টের সঙ্গে যুক্ত হয়নি এখনো অবধি। আমি তাদেরকেও টার্গেট করতে পারি, যেটাকে কোট আনকোট লুক-অ্যালাইক অডিয়েন্স বলে। তো এরকম বেশ কিছু টেকনিক্যাল জিনিস যেগুলো অলরেডি খুব স্মল বিজনেসগুলো তো ইতিমধ্যে অ্যাপ্লাই করছে, আর যারা বড় বড় কোম্পানি তারা তো আরও হয়তো অ্যাডভান্স লেভেলে এমন কিছু করছে যেটা আমাদেরও জানার বাইরে। এবার আমরা অনেক কিছু জানি না এখনও। আমরা একটু আগে ডিজিটালি লিটারেসি নিয়ে কথা বলছিলাম। আমার মনে হয় ডিজিটাল লিটারেসি জিনিসটারও না কোনো শেষ নেই। আমরা ডিজিটাল লিটারেসি নিয়ে কথা বলছি এমন একটা রেসপেক্ট থেকে যেখানে আমাদের যারা আগের জেনারেশন তারা অনেক কিছু জানেন না, আমরা সেগুলো তাদেরকে জানাবো। মুশকিলটা হয়ে গেছে আমরাও ডিজিটালি ইলিটারেট একটা জায়গায় গিয়ে, যেখানে আমরাও অনেক কিছু জানি না, যে সেগুলো জানি না যেগুলো বড় বড় টেক জায়েন্টরা জানে, বড় বড় কর্পোরেট হাউসের মাথারা জানে। এবার বিষয়টা হচ্ছে যে এখান থেকে বাঁচার উপায় কি? আমরা জানি কিছু দেশে ইতিমধ্যেই বেশ কিছু আইন পাশ হয়েছে, যেখানে চাইলেই এভাবে যে কারোর অডিয়েন্সকে টার্গেট করা যায় না, বিশেষ করে অ্যাড চালানো যায় না। অনেক প্রাইভেট জিনিস, মানে যারা ধরো এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে রয়েছে, বিভিন্ন অ্যাক্টিভিটি করছে, চাইলেই তাদেরকে আমি ট্র্যাক করতে পারবো না, এরকম আইন পাশ করা হয়েছে বেশ কিছু দেশে। তো আমার মনে হয় যে অ্যাপেলের একটা এরকম আইওএস ডিভাইসগুলোতে এরকম একটা আপডেটও ওরা দিয়েছিল, যেখানে আর কি যে ইউজার সে চুজ করতে পারবে যে সে ট্র্যাকড হবে কি হবে না, এই ধরনের কিছু একটা আপডেট ছিল মনে হয়। একদম, এটা তো মানে সম্প্রতি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় যারা অ্যাড চালায়, সেই সোশ্যাল মিডিয়া মার্কেটার যারা, তাদের কাছে এটা একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে যারা অ্যাপেল ইউজার তারা নিজেরা যদি চায় যে আমি ফেসবুকে অ্যাড দেখবো না, ফেসবুক ইনস্টল করার পর এরকম একটা নোটিফিকেশান অ্যাপেল ডিভাইসগুলো দেখায় যে তুমি এই অ্যাড দেখতে চাও কি চাও না। তো তারা যদি না বলে তাহলে কোনো যারা মানে ফেসবুক মার্কেটার তারা অ্যাড দেখাতে পারবে না অ্যাপেল ইউজারদেরকে। তো এটা একটা মাথা ব্যথার কারণ। ক্ষেত্রে বোধহয় অ্যাপেল বা ফেসবুক নয়, অধিকাংশ ক্ষেত্রে টেক জায়ান্টরা রেভিনিউ মডেলটাকে অনেকভাবেই পরিবর্তন করার চেষ্টা করছে, এবং যে সাবস্ক্রিপশন মডেল বা অ্যাডভার্টাইজিং মডেল, এই দুটোর মধ্যে একটা কোনোভাবে শিফট, একটা প্যারাডাইম শিফট হচ্ছে। অর্থাৎ কিনা এর পরবর্তীকালে কিছু কন্টেন্ট আমরা পাবো যে কন্টেন্টের জন্য মানুষ একটা বিনিময় মূল্য দেবে, এবং আমরা অ্যাডভার্টাইজ দেখবো না এটা স্বীকার করেই এই কন্টেন্টগুলোকে দেখবো। এইখানে চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যারা অ্যাডভার্টাইজার তাদের। একদম একদম। এবং এখানে যারা অ্যাডভার্টাইজার তাদের, এবং আমি যদি অডিয়েন্সের দিক থেকে ভাবি, মানুষও এখন অ্যাড দেখতে দেখতে বিরক্ত। এখন যদি ধরা যাক ইউটিউব আজকে ইউটিউব প্রিমিয়াম যদি আমি সাবস্ক্রাইব করি তাহলে আমি অ্যাড ফ্রি ভিডিও দেখতে পাবো। এবং আজকে কিন্তু যদি সত্যি আমার সামর্থ্য থাকে আমি সেটা করবো, কারণ আমি যে কোনো ভিডিও দেখতে গেলেই এত অ্যাড সামনে আসে যে আমি রীতিমতো বিরক্ত। ফলে আমি যাদেরকে অ্যাড দেখাচ্ছি, মানে যারা অ্যাড সোশ্যাল মিডিয়া মার্কেটার বা ফেসবুক মার্কেটার, তারা যাদেরকে অ্যাড দেখাচ্ছে তারাও কিন্তু আজকে বিরক্ত, এবং এখান থেকে
এখান থেকে এখন একটা প্রবণতা আচ্ছা, এবং আমি একটা ছোট্ট সংযোজন করি এখানটাতে। এই যে বিরক্তির জায়গাটা, যারা ছোট বিজনেসম্যান, যাদের পুঁজি খুব কম, তারা কিছু মানুষের কাছে পৌঁছতে চায়, তাহলে তারা এখন কি করবে? যে সবাই যদি সাবস্ক্রিপশন মডেলে শিফট হয়ে যায়, তাহলে ছোট যারা বিজনেসম্যান, যারা এই সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো দিয়ে তাদের ব্যবসাকে প্রমোট করত, তাদের অবস্থানটা কি হবে? তারা কি করতে পারে? যে অ্যাড দেখানো বা মনিটরিং, এই জিনিসগুলো যেহেতু এখন এই আইন, বিভিন্ন দেশের আইন এবং মানুষের বিরক্তি, এই সমস্ত কারণে চ্যালেঞ্জের মুখে, ফলে এখন কিন্তু একটা শিফট হচ্ছে, সেটা হচ্ছে অর্গানিক রিচের দিকে। আসলে যে যত ভালো কন্টেন্ট বানাতে পারবে, যার কন্টেন্ট যত বেশি জোরালো হবে, সে কিন্তু অটোমেটিক্যালি মানুষের কাছে রিচ করবে। এবং এখানে অ্যাডের ভূমিকা নেই। মানে ধরা যাক আজকে বেওয়াকুফ বা জোম্যাটো বা ডিউরেক্স বা আমুল, এই যে কোম্পানিগুলো, এদের আজকে সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ ফলোয়ার, এবং এদেরকে লোকজন ফলো করে কেন না? এদের কন্টেন্ট দেখার জন্য। মানে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়েছে যে আমুলের অ্যাড মানে বা আমুলের করা পোস্ট মানে সেখানে কিছু একটা এমন কিছু থাকবে যেটা আমাকে বিনোদন দেবে। তো এই বিনোদন দেওয়া এবং বিনোদন কেন্দ্রিক কন্টেন্ট বানানো এবং সেখানে ক্রিয়েটিভিটি, ফলে আসলে মানুষের হাতে থাকছে দিন শেষে ওই ক্রিয়েটিভিটি। আর যতই তুমি অটোমেট করো, আসল কথাটা হচ্ছে আমরা আবার সেই আগের বিজ্ঞাপনের জগতেই আস্তে আস্তে চলে যাচ্ছি, যেখানে কন্টেন্টই ছিল আসল কথা, এবং মানুষকে এভাবে টার্গেট করার অপশনটা যখন ছিল না, যখন ভালো কপি লেখা বা ভালো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য, তার ভালো একটা অ্যাডভার্টাইজ তৈরি করার জন্য পিছনের যে অন্যান্য জিনিসগুলো থাকে সেইগুলোর উপর বেশি নজর দেওয়া হতো যখন, তো সেই একটা সময় আমরা আস্তে আস্তে আবার এই ধরনের আপডেটগুলো নিয়ে ফিরে যাচ্ছে আবার, যেখানে কন্টেন্টই আসলে কিং। হ্যাঁ, এবং এখানে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে অ্যাডের জায়গাতে কিন্তু আজকে যদি আমি ভাবি যে আজকে কোনো একটা স্মল বিজনেস, সে অ্যাড চালিয়ে অনেক মানুষকে টার্গেট করে তাদের কাছে পৌঁছচ্ছে, এরকম তো অনেক মানুষ রয়েছে যাদের এই ফলোয়ার বা এই মানুষের কাছে পৌঁছতে আসলে কোনো অ্যাড চালাতে হয়নি। তারা নিজেদের ট্যালেন্টে হোক, নিজেদের তৈরি কন্টেন্টের জোরে হোক, এমন একটা ফলোয়ার বানাতে পেরেছে যেটা কিন্তু ওই মার্কেটিংয়ের ভাষায় অর্গানিক। এবং সেই তারা যারা গোদা ভাষায় এখন বলা হয় ইনফ্লুয়েন্সার, এই ইনফ্লুয়েন্সারদের কিন্তু ভবিষ্যতে আসলে তারাই আসলে বাজারকে যদি বলি প্রচার মাধ্যম হিসেবে তারাই কিন্তু কাজ করবে বাজারে। এবং অনেক কোম্পানি তারা হয়তো নিজেদের প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করার জন্য অ্যাড চালাবে না, এই সমস্ত ইনফ্লুয়েন্সারদের কাছে আসবে এবং একটা স্পন্সরশিপ কন্টেন্ট হয়তো তারা তৈরি করবে, যেটা ইতিমধ্যে বিভিন্ন ইউটিউবাররা করছে, আমরা দেখতেই পাচ্ছি। তো আমার মনে হয় এই দিকে একটা টার্ন নিচ্ছে জিনিসটা এখন। আর মানে যদি কারোর কোনো কন্টেন্ট কারোর কাছে পৌঁছতে হয় বা কোনো বার্তা যদি তার অডিয়েন্সের কাছে পৌঁছতে হয়, মাঝখানে কোনো মিডিয়েটর নেই, মানে কোনো মধ্যস্বত্বভোগী কেউ নেই। সে সরাসরি তার ভাবনাটা বা তার এই কন্টেন্টটা সে তার দর্শকের সামনে পেশ করতে পারে। তারপর দর্শক ডিসাইড করবে বা কনজিউমার ডিসাইড করবে সে সেইটা নিয়ে এগোবে না সেটা তার কাছে এফেক্ট করবে কিনা সেটা থাকে। তো এই মধ্যস্বত্বভোগীর ব্যাপারটা পুরো এই ডিজিটাল এসে একদম পুরো ভেঙে দিয়েছে তাদের জায়গাটা। এটা খুব ভালো হয়েছে। না দেখো, এই যে বিষয়গুলো নিয়ে আলোচনা হলো এগুলো খুবই রিসেন্ট, এবং এখান থেকে যে ভাবনা চিন্তার সূত্রগুলো উঠে এলো আমাদের কথাবার্তার মধ্যে, আমি এটাই চাইবো যে আমাদের যারা শুনছেন আমাদের কথাগুলো, তারাও যেন এই কনভারসেশনটা চালিয়ে নিয়ে যেতে পারেন, এবং তারা যদি তাদের মতামতও আমাদের কোনোভাবে জানান আমাদের মেল আইডিতে বা আমাদের এই পডকাস্টের যে ফেসবুক পেজ আছে সেখানে কমেন্ট করে বা কোনোভাবে আমাদের মেসেজ করে, তাহলে আমরা সেখান থেকে একটা কথাবার্তার সূত্রপাত হবে, যেটা হয়তো আমাদের সবার জন্যই এই মুহূর্তে জরুরি। আমরা যে কথাবার্তার শুরুতে যে
একাকিত্বের কথা বলছিলাম, যে আমরা এখন সবাই কতটা, আমরা সবাই এখন এতটা যুক্ত হয়েও কিভাবে অনেকেই একা একা বাঁচি, এবং একটা যে সামাজিক একাকিত্ব আমাদের গ্রাস করছে আস্তে আস্তে, তো তার সাথে লড়বার জন্য বা তাকে মোকাবিলা করবার জন্য কিছু রসদ তো আমাদের প্রয়োজন হয়। তো এই ধরনের কথাবার্তা, এই ধরনের আলোচনা, এই সব কিছু হয়তো সেই দিকেই এগোনোর একটা একটা করে ধাপ। তো আমরা যদি সেই ধাপগুলো পেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি আস্তে আস্তে, এটাই মনে হয় আমাদের শেষ উদ্দেশ্য হওয়া উচিত, আমাদের পডকাস্টের বলো বা আমাদের আলোচনার বলো, সবই। অনুষ্ঠানের একদম শেষে পৌঁছে গেছি আমরা। পরিবর্তিত পরিস্থিতিতে কাজের পদ্ধতি বদলাচ্ছে, ঘরে বসে কাজ থেকে মুক্তি পেতে তৈরি হচ্ছে বিভিন্ন ওয়ার্ক পথ। আমাদের কলকাতাতেও তেমন কিছু তৈরি হয়েছে। ওয়ার্ক ফ্রম এনিহোয়ার বা ওয়ার্ক ফ্রম মাউন্টেন, এইসব কনসেপ্টগুলো আপনারা প্রত্যেকেই শুনেছেন। অর্থাৎ নানান নেতিবাচক দিকের মধ্যেও ইতিবাচক অনেকগুলি দিক রয়েছে ডিজিটাল দুনিয়ায়। প্রথমত, আয়ের নানাবিধ উৎস উন্মোচন হচ্ছে। ব্যবসার প্রচারের ক্ষেত্রে বিজ্ঞাপনের খরচ অনেকটাই কমেছে। অনলাইন শিক্ষা ব্যবস্থায় পড়াশোনায় অংশগ্রহণ সম্ভব হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের শিক্ষার ক্ষেত্রে প্রযুক্তি ইতিবাচক ভূমিকা নিচ্ছে। আজকের আলোচনায় আমরা চেষ্টা করলাম ডিজিটাল দুনিয়ায় সামগ্রিক দিকগুলি ছুঁয়ে যেতে। আপনাদের মতামত জানান আমাদের ফেসবুক পেজে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.businessbell.in। আবারও আড্ডা হবে পরের পর্বগুলিতে। থাকছেন নতুন অতিথিরা। শুনতে থাকুন বিজনেস বেল শো।